আসসালামু আলাইকুম। আপনাদের যাদের স্বপ্ন সরকারি চাকরি, যারা সরকারি চাকরির স্বপ্ন দেখছেন, আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইংরেজি সাহিত্যের ক্লাস 2 দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড। কেননা আমরা ইংরেজি সাহিত্যের ক্লাস 1-এ দেখিয়েছিলাম তোমাদেরকে যে ইংলিশ দ্য পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের যুগ বিভাজন নিয়ে ক্লাস 1-এ আলোচনা করেছিলাম। ভিডিওটি আমি এখনো আপলোড করিনি, আপলোড করব। তো এখন আমরা ওল্ড ইংলিশ পিরিয়ড নিয়ে বিস্তারিত আলোচনা করব। দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড অর্থাৎ ইংরেজি সাহিত্যের প্রাচীন যুগ। আপনারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা ইংরেজি সাহিত্যের মধ্য থেকে যদি কোনো প্রশ্ন আসে, তাহলে এখান থেকে বেশিরভাগ প্রশ্ন আসার সম্ভাবনা সবচাইতে বেশি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের যারা পরবর্তী বিসিএস এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা প্রভাষক পর্যায়ে পরীক্ষা দিবে, অথবা সিনিয়র স্কুল পর্যায়ে যারা পরীক্ষা দিবে, তাদের জন্য কিন্তু ইংরেজি সাহিত্যের এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই বেশি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবে। ধন্যবাদ। চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা আলোচনা করব দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড অর্থাৎ ইংরেজি সাহিত্যের প্রাচীন যুগ। এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড এটা 450 থেকে 1066 পর্যন্ত, 450 থেকে 1066 সাল পর্যন্ত হচ্ছে দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড। যুগটি ইংরেজি সাহিত্যের উষাকাল, দ্য ডন অফ ইংলিশ লিটারেচার। ঠিক আছে, এটা ইংরেজি সাহিত্যের কি উষাকাল। ঠিক আছে, কোন যুগটা? এই যে দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, এই যুগটা কিন্তু ইংরেজি সাহিত্যের উষাকাল। ইংরেজি সাহিত্যটা এই যুগ থেকেই শুরু হয়েছে আচ্ছা হিসেবে বিবেচিত। এই যুগটি অ্যাংলো স্যাক্সন পিরিয়ডও বলে। এই যুগটিকে আবার অ্যাংলো স্যাক্সন পিরিয়ডও বলে। অ্যাংলো স্যাক্সন শব্দ দুটি জার্মানিক উপজাতি থেকে এসেছে, অ্যাঙ্গেল ও স্যাক্সন। আচ্ছা, 5ম শতাব্দীতে জার্মানি থেকে অ্যাঙ্গেলস, স্যাক্সন ও জুট নামে একদল জার্মান উপজাতি ব্রিটেনদের যারা ব্রিটেনিয়ার ছিল, তাদেরকে পরাজিত করে সেখান থেকে তাদের নিজেদের আচার আচরণ, রীতিনীতি, আইন কানুন, সামাজিক প্রথা, ভাষা ও ধর্ম প্রবর্তিত করেছিল বলে এই যুগের নামকরণ করা হয় অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। ওকে, অর্থাৎ জার্মানের কিছু উপজাতি ছিল, 3টা উপজাতি, যারা হচ্ছে অ্যাংলো স্যাক্সন এবং জুট। তারা কিন্তু ব্রিটেনদেরকে পরাজিত করে সেখানে নিজেদের আইন কানুন, নিজেদের আচার অনুষ্ঠান, রীতিনীতি এগুলা কি করেছিল, সেখানে প্রতিষ্ঠিত করেছিল। এই জন্য এই যুগটাকে বলা হয় দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। ওকে, এই যুগের শেষ হয় 1066 সালে। তাহলে অ্যাংলো স্যাক্সন যুগের ব্যাপ্তিকাল 450 থেকে 1066 সাল, শেষ হয় 1066 সালে, যখন উইলিয়ামের অধীনে নরম্যান ফ্রান্স ইংল্যান্ড জয় করে। ঠিক আছে, যখন উইলিয়ামের অধীনে কে? নরম্যান ফ্রান্স ইংল্যান্ড জয় করে। এই যুগের প্রথমার্ধে বেশিরভাগ অংশে অন্তত সপ্তম শতাব্দীর আগ পর্যন্ত মৌখিক সাহিত্য প্রচলিত ছিল। এ যুগের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম বিয়ল্ফ। দ্য ওল্ড ইংলিশ পিরিয়ডের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে বিয়ল্ফ, যা ইংরেজি সাহিত্যের আদি নিদর্শন বা প্রথম মহাকাব্য হিসেবে বিবেচিত। তাহলে যদি প্রশ্ন করা হয় যে দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, এখান থেকে যদি প্রশ্ন করা হয় তোমাকে যে এটা ব্যাপ্তিকাল 450 থেকে 1066, এটার আরেকটা নাম হচ্ছে দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, যে অ্যাংলো স্যাক্সন এবং জুট 3টা উপজাতি, যারা জার্মান থেকে এসে ব্রিটেনদেরকে পরাজিত করে সেখানে নিজেদের আচার আচরণ, রীতিনীতি প্রতিষ্ঠিত করেছিল, যেজন্য সেই যুগটা হচ্ছে দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড নামে পরিচিত। আচ্ছা, এখন এই যে এদের যে
অ্যাংলো স্যাক্সনরা 1066 সালে উইলিয়ামের অধীনে নরম্যান ফ্রান্স ইংল্যান্ড জয় করে। ঠিক আছে, ওই অ্যাংলো স্যাক্সনদেরকে পরাজিত করে এই নরম্যান ফ্রান্স সে কি করে, ইংল্যান্ড জয় করে। এই যুগের প্রথমার্ধের বেশিরভাগ, আচ্ছা, এই যুগের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে বিয়ল্ফ, যেটা ইংরেজি সাহিত্যের আদি নিদর্শন এবং প্রথম মহাকাব্য হিসেবে বিবেচিত। ওকে, আচ্ছা, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা স্লাইড। এই যুগের প্রধান বৈশিষ্ট্যসমূহ, তাহলে ইংলিশ, দ্য ওল্ড ইংলিশ পিরিয়ডের প্রধান বৈশিষ্ট্যসমূহ হচ্ছে, একটা হচ্ছে হিরোইক ডিডস, বীরত্বগাথা, তাই না? আর একটা হচ্ছে লাভ অফ সি অ্যাডভেঞ্চার, সমুদ্র অভিযানের প্রতি ভালোবাসা। তারপরে আরেকটা হচ্ছে সাভাগেরি অর্থাৎ বর্বরতা, সাভাগেরি অর্থাৎ বর্বরতা। তারপর ইন্টেন্স লাভ অফ গ্লোরি, গৌরবের প্রতি প্রচন্ড ভালোবাসা। স্ট্রং বিলিফ ইন ফ্যাট, ভাগ্যের প্রতি অগাধ বিশ্বাস। এটি ছিল কি এই যুগের মূল একেবারে প্রধান বৈশিষ্ট্য। কি কি? হিরোইক ডিডস, লাভ অফ সি অ্যাডভেঞ্চার, সাভাগেরি, ইন্টেন্স অফ লাভ, ইন্টেন্স লাভ অফ গ্লোরি, স্ট্রং বিলিফ ইন ফ্যাট। ওকে, আচ্ছা, এখন আমরা ইংরেজি সাহিত্যের কয়েকটি বিখ্যাত কবি সম্পর্কে জানবো। একটা হচ্ছে কিডমুন, একটা হচ্ছে কি কিডমুন। এই কিডমুন সম্পর্কে আমরা জানবো। কিডমুন 7ম শতকের কবি, অ্যাংলো স্যাক্সন যুগের মিল্টন হিসেবে পরিচিত। তাহলে যদি প্রশ্ন করা হয় হু ইজ দ্য মিল্টন অফ ইংলিশ লিটার, দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড বা দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, তখন হচ্ছে কিডমুন। ওকে, তার প্রধান সাহিত্যকর্ম হচ্ছে প্যারাফ্রেস, এছাড়াও জেনেস, তারপরে এক্সোডন, এরপরে জুদিথ, এগুলো হচ্ছে তার বিখ্যাত সাহিত্যকর্ম। এরপরে ক্যানলফ, এটা আরেকটা বিখ্যাত কবি। জুলিয়ানা, এরপরে এলেন, এরপরে দ্য ফেটস অফ দ্য অ্যাপোস্টিস, অ্যাপোস্টলেস, এটা হচ্ছে তার বিখ্যাত সাহিত্যকর্ম। এরপরে আছে অ্যাডাম বেড। এই অ্যাডাম বেড হলো প্রথম ইতিহাসবিদ, ফার্স্ট হিস্টোরিয়ান। ঠিক আছে, এক্সিস দ্য এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ দ্য ইংলিশ, ধর্মীয় ইতিহাস, এই গ্রন্থের জন্য তিনি ডক্টর অফ চার্চ উপাধি পেয়েছিলেন। তাহলে হু ইজ দ্য ডক্টর অফ চার্চ? এটা হচ্ছে অ্যাডাম বেড। হু ইজ দ্য ডক্টর অফ চার্চ? ডক্টর অফ চার্চ কে? সে হচ্ছে অ্যাডাম বেড। ওকে, কিং আলফ্রেড দ্য গ্রেট, এটা 871 থেকে 901 খ্রিস্টাব্দ পর্যন্ত তৎকালীন ইংল্যান্ডের রাজা ছিলেন। রচনা করেছেন ইংরেজ জাতির ইতিহাস, অ্যাংলো স্যাক্সন ক্রনিকেল, যা ইতিহাস হিসেবে প্রথম এবং গদ্য হিসেবে রচিত প্রথম গ্রন্থ। এজন্য তাকে ফাউন্ডার অথবা ফাদার অফ ইংলিশ প্রোজ বলা হয়। তাহলে হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ? এটা হচ্ছে কিং আলফ্রেড দ্য গ্রেট। ওকে, অজ্ঞাত কবি, এটার আমরা জানি বিয়ল্ফের কোনো কবির নাম পাওয়া যায় না। এটা একটা মহাকাব্য যেটার কোনো কবির নাম পাওয়া যায় নাই। এরকম কিছু মহাকাব্য, এরকম একটি প্রধান মহাকাব্য হচ্ছে বিয়ল্ফ। ওকে, আর এখানে আরো অজ্ঞাত কবি যেসব কবির নাম পাওয়া যায় নাই, এরকম আরো কবি হচ্ছে দ্য ওয়াইফস কমপ্লেন্ট, স্ত্রীর অভিযোগ, দ্য সাফারার, নাবিকা। ঠিক আছে, এগুলা কিন্তু অজ্ঞাতনামা কবিদের কাব্য, যেগুলার পাইনি, আমরা কবি পাইনি। এখন আমরা এই বিয়ল্ফ নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেহেতু এটা ইংরেজি সাহিত্যের প্রথম গ্রন্থ, আদি নিদর্শন, তাই না? যেরকম আমরা আমাদের বাংলা সাহিত্যের চর্যাপদ, এরকম ইংরেজি সাহিত্যেরও আদি নিদর্শন হচ্ছে বিয়ল্ফ। 10ম শতাব্দীতে বিয়ল্ফ মহাকাব্যটি কোনো অপরিচিত মুন্সি, এখানে মুন্সি কাকে বলে এটা নিয়েও আমরা যদি প্রশ্ন করি তাহলে উত্তর পাবো। দেখেন, মানুষের মুখে মুখে রচিত গানকে যারা লিখিত রূপ দিত তাদেরকে মুন্সি বলা হয়। আচ্ছা, কর্তৃক সংকলিত, যা লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে। এটি একটি এপিক অর হিরোইক পয়েম। ঠিক আছে,
এটি এপিক, একটা এপিক অথবা হিরোইক পোয়েম, জার্মান সম্প্রদায়ের সর্বপ্রাচীন মহাকাব্য, প্রথম দীর্ঘতম ইংরেজি কবিতা। এটি ৩১৮২ লাইন বিশিষ্ট প্রাচীন ভাষায় রচিত মহাকাব্য। তাহলে এই বিয়ল্ফের লাইন কয়টা আছে? ৩১৮২টা ৩১৮২টা লাইন বিশিষ্ট প্রাচীন ভাষায় রচিত মহাকাব্য। ওকে, দেখেন এই বিয়ল্ফ সম্পর্কে আরো কিছু তথ্য নেই। মহাকাব্যটি ইংল্যান্ড দ্বীপ, সিল্যান্ড দ্বীপ এবং দক্ষিণ সুইডেনের বসবাসকারী গ্যাট নামীয় এক প্রাচীন সম্প্রদায়ের জীবন সম্পর্কিত। মহাকাব্যটিতে রূপকথার মতো রাক্ষসের সাথে মানুষের যুদ্ধের বর্ণনা পাওয়া যায়। তাহলে বিকল্পে আমরা পাই রাক্ষসের সাথে মানুষের যুদ্ধের বর্ণনা, যেটার রূপকথার মতো। ডেনমার্কের রাজা রুদগার হেরট নামে এক প্রাসাদ নির্মাণ করেন। কে নির্মাণ করে? এই ডেনমার্কের রাজা রুদগার হিরট নামে একটি প্রাসাদ নির্মাণ করেন, কিন্তু তিনি সেখানে আরাম আয়েশে বসবাস করতে পারেননি, কারণ রাক্ষস গ্র্যান্ডেল, রাক্ষসের নাম কি ছিল? গ্র্যান্ডেল। আচ্ছা, রাক্ষস গ্র্যান্ডেল প্রতি রাতে প্রাসাদে হানা দিয়ে মানুষ খেত। আচ্ছা, রাক্ষস গ্র্যান্ডেলকে বাধা দেবার ক্ষমতা কারণেই প্রতিবেশী রাজ্যের রাজপুত্র বিওল্ফ স্বইচ্ছায় এগিয়ে এলো রাক্ষসকে বধ করতে। বিওল্ফ ও রাক্ষসের মধ্যে তুমুল যুদ্ধ হলো, যুদ্ধে রাক্ষস নিহত হলো, কিন্তু রাক্ষস গ্র্যান্ডেল এর মা পুত্রের মৃত্যুর প্রতিশোধ নিতে অতর্কিত আক্রমণ চালিয়ে রুদগারের এক সভাসদকে হত্যা করে। বিওল্ফের সাথে যুদ্ধে না পেরে রাক্ষসী পাতালে প্রবেশ করে। পাতালে গিয়ে বিওল্ফ রাক্ষসীকে ঐন্দ্রজালিক তরবারির মাধ্যমে হত্যা করে। এটা ছিল বিওল্ফের মূল কাহিনী। ঠিক আছে, এটা মনে থাকবে যদি তোমরা ভালোভাবে বিওল্ফ সম্পর্কে জানতে চাও, তাহলে বিওল্ফ সম্পর্কে যদি মনে রাখতে চাও, তাহলে এটা তোমাকে সাহায্য করবে। দেখো, মহাকাব্যের দ্বিতীয় অংশে রয়েছে বৃদ্ধ বিওল্ফের সাথে এক ভয়ঙ্কর ড্রাগনের লড়াই। তার রাজ্যে হানা দিল এক ভয়ঙ্কর দানব, যার একাধিক মুখ দিয়ে আগুন বের হচ্ছে এবং সে যে কাছে যায় সেই পুড়ে যায়। বৃদ্ধ বিওল্ফ সেই দানবকে হত্যা করলেন এবং নিজেই তার আগুনে পুড়ে মরলেন। ওকে, এটা ছিল বিওল্ফ সম্পর্কে বিস্তারিত তথ্য। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।